আগামীকাল থার্ড সেমিস্টারের ভূগোল পরীক্ষা রয়েছে। সবাইকে অনেক শুভকামনা রইল। তো শেষ মুহূর্তে প্রস্তুতি সবারই কমপ্লিট, মোটামুটি রিভিশন চলছে। তো আমি কিছু কিছু টপিক বলছি, মানে কিছু কিছু জিনিসগুলো বলছি যেগুলো তোমরা হালকা যদি দেখে যাও একটু হলেও কাজে লাগবে। মানে সাজেস্টিভ কিছু বলছি, পড়েছো যা পড়েছো। তার মধ্যে আমি আজকে একটা অধ্যায় বলছি। এখন আমি সমস্ত অধ্যায় কভার করার চেষ্টা করছি অল্প অল্প করে। তো প্রথমে যেটা রয়েছে জীবমণ্ডল, জীবমণ্ডল থেকে কিছু কিছু কোশ্চেন আসবে। মেন আমি কোশ্চেনগুলো বলছি যেগুলো তোমরা একটু পড়বে। একটা হচ্ছে প্রথমে যেটা বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল শব্দটি প্রথম ব্যবহার করেন, মানে এই শব্দটি প্রথম ব্যবহার করানো হচ্ছে এডওয়ার্ড সুয়েস 1875 সালে। এই বায়োস্ফিয়ার শব্দটি এডওয়ার্ড সুয়েস প্রথম ব্যবহার করেন। আর জীবমণ্ডল হচ্ছে জীব ও জীবনের ধারক ও বাহক। ঠিক আছে, আমাদের এই জীবমণ্ডলের গড় বিস্তার কত? গড় বিস্তার হচ্ছে 13 কিমি। তার মধ্যে আমাদের বায়ুমণ্ডলে, মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, মোটামুটি 6 কিমি রয়েছে, এবং বায়ুমণ্ডলে মানে জলভাগে রয়েছে 7 কিমি মতো, এবং শিলামণ্ডলে রয়েছে 200 মিটার মতো। ঠিক আছে, এটা হলো এটা বিস্তার। নেক্সট হয়েছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করানো হচ্ছে ট্রান্সলে। ঠিক আছে, ট্রান্সলে তার ইকোলজি বলে একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থে 1935 সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, এবার নেক্সট আর একটা রয়েছে, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা শব্দটি বা ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন, এই শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে আর্নেস্ট হেকেল। 1866 সালে আর্নেস্ট হেকেল এই শব্দটি প্রথম ব্যবহার করেন, এবং এই আর্নেস্ট হেকেলকেই আমরা বাস্তুবিদ্যার জনক বলে থাকি। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে, এই বাস্তুবিদ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা অটো ইকোলজি আর একটা হচ্ছে সিন ইকোলজি। অটো ইকোলজি বলতে গেলে আমরা যেটা বুঝি, এই বাস্তুবিদ্যার যে শাখাতে হচ্ছে তো নির্দিষ্ট জীব এবং নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনা, মানে নির্দিষ্ট প্রজাতির সম্পর্কে আলোচনা করব। নির্দিষ্ট প্রজাতি মানে আমরা সুন্দরবনের বাঘ সম্পর্কে আলোচনা করব। নেক্সট রয়েছে সিন ইকোলজি। সিন ইকোলজিটা কি? ওই যে আমরা নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীব সম্পর্কে, মানে সমস্ত জীব সম্পর্কে যখন আলোচনা করব, তখন তাকে বলা হয় সিন ইকোলজি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা সুন্দরবনে যত জীব রয়েছে, বাঘ সহ বিভিন্ন অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, কুমির রয়েছে, সমস্ত প্রাণীগুলো সম্পর্কে আমরা সেখানে প্রাণী সহ বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদ সমস্ত সম্পর্কে আলোচনা করব। তখন সেটা বলছে সিন ইকোলজি, সমস্ত জীব। ঠিক আছে, একটা বললে অটো ইকোলজি, আর সমস্ত জীব বললে সিন ইকোলজি। আর একটা জিনিস যেটা রয়েছে, বাস্তুতন্ত্র যেটা রয়েছে বা ইকোসিস্টেম, এটা হচ্ছে একটা উন্মুক্ত প্রণালী, মানে ওপেন সিস্টেম। ঠিক আছে, ওপেন সিস্টেম। আর বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস আমরা কি জানি? সূর্য। ঠিক আছে, আর একটা জিনিস রয়েছে ফ্লোরা আর একটা ফনা। ঠিক আছে, আমরা বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ গোষ্ঠীকে বলি ফ্লোরা। ফ্লোরা, ঠিক আছে, ফ্লোয়ার থেকে ফ্লোরা, মনে রাখো উদ্ভিদ হচ্ছে ফ্লোরা। ঠিক আছে, ফুল। নেক্সট যেটা হচ্ছে প্রাণী গোষ্ঠী যেটা রয়েছে, সেটাকে বলছে ফনা। ঠিক আছে, প্রাণী গোষ্ঠী ফনা। ফনা মানে সাপ, সাপকে বোঝাচ্ছে, সাপ মানে প্রাণী। ঠিক আছে, সেটাকে আমরা বোঝাই। নেক্সট যেটা রয়েছে, নেক্সট আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বায়ো বা জীবভূমি, যেটা বলতে বোঝায় আমরা জলবায়ু দ্বারা প্রভাবিত, মানে প্রভাবিত, জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে আমরা বায়োম বলি। ঠিক আছে, বায়োম সব থেকে বেশি, মানে সব থেকে কার্যকর একটা বায়োম হচ্ছে যেখানে আমরা জীব জীব সংখ্যা এবং জীব ভর সব থেকে বেশি দেখবো, সেটা হচ্ছে আমাদের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় যে বৃষ্টি অরণ্যটা রয়েছে, সেখানে আমরা সব থেকে বেশি বায়োম বায়োমটা লক্ষ্য করবো। ঠিক আছে, নেক্সট আর একটা রয়েছে বায়োমাস। ঠিক আছে, বায়োমাস বলতে গেলে আমরা জীবের
যে শুষ্ক ভর, ঠিক আছে, শুষ্ক ভর অর্থাৎ জীবের যে সংখ্যা রয়েছে এবং পরিমাণকে বোঝায়, ঠিক আছে। ওই নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে বায়োমাসের পরিমাণটা বেশি থাকে। বায়োমাস জীবের শুষ্ক ভরকে বোঝায়, মানে জীবের সংখ্যা এবং তার যে পরিমাণ রয়েছে সেটাকে আমরা বায়োমাস বলে থাকি। নেক্সট রয়েছে স্ট্যান্ডিং কর্প। স্ট্যান্ডিং কর্প বলতে গেলে যেটা বোঝায় বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে সেটাকেই আমরা বুঝি স্ট্যান্ডিং ক্রপ। আর ইকোটন একটা জিনিস রয়েছে, ইকোটনটা মনে রাখতে হবে, দুটি পাশাপাশি ভিন্ন ধর্মী দুটো বাস্তুতন্ত্র রয়েছে, এই পাশে একটা ওই পাশে একটা, দুটো বাস্তুতন্ত্র রয়েছে। যে সংকীর্ণ অঞ্চলে সেটা মিশে যাচ্ছে সেই মাঝে যে অঞ্চলটা থাকে, সেই মাঝে যে পরিবর্তনশীল অঞ্চল থাকে সেই অঞ্চলটাকে আমরা ইকোটন বলে থাকি। যেমন একটা পাকল্যান্ড সাভানা হচ্ছে একটা ইকোটনের উদাহরণ। ইকোক্লাইন কি? ইকোক্লাইন হচ্ছে প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে, প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের জন্য নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের গঠন ও আকৃতিগত যে পরিবর্তন হয় সেটাকেই আমরা ইকোক্লাইন বলি, ঠিক আছে। আমরা দেখতে পাবো যদি আপনি পর্বতে পাদদেশে উদ্ভিদ লম্বা হয়, উঁচু অংশে খর্বাকার হয়, বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করবো, মানে আকৃতিগত পরিবর্তন এখানে কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও যেটা রয়েছে আর একটা রয়েছে যেমন এজ এফেক্ট, ঠিক আছে। এজ এফেক্ট আছে ইকোটন অঞ্চল যেটা রয়েছে যেখানে দুটি জীবগোষ্ঠীর উল্লেখযোগ্য প্রজাতির জীব ছাড়াও অতি উচ্চ অভিযোজন ক্ষমতা সম্পন্ন জীব প্রজাতিও থাকে, ঠিক আছে। ওই যে রয়েছে ইকোটন অঞ্চলে রয়েছে, ফলে ওই অঞ্চলে জীব প্রজাতির বৈচিত্র্য ঘনত্ব খুব বৃদ্ধি পায়। এই ঘটনাকে বলা হয় এজ এফেক্ট। নেক্সট আরেকটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি, ঠিক আছে। ক্লাইম্যাক্স কমিউনিটি যে বলতে বোঝায় যেটা কোনো বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় যখন তাদের বিকাশের সর্বোচ্চ সীমায় পৌঁছায়, একটা কথা মনে রাখবো, বিকাশের সর্বোচ্চ সীমায় যখন পৌঁছাবে কোনো একটা সম্প্রদায়, উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায়, তখন সেটাকে বলছে ক্লাইম্যাক্স কমিউনিটি, ঠিক আছে। ক্লাইম্যাক্স কমিউনিটির সেটাকে বোঝাচ্ছে। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, লোটিক বাস্তুতন্ত্র আর একটা লেন্টিক বাস্তুতন্ত্র। লোটিক লয়কার টয়সিকা, লোটিক বাস্তুতন্ত্র যেটা হচ্ছে প্রবাহমান এবং স্বাদু জলের বাস্তুতন্ত্রে। প্রবাহমান মানে জলের স্রোত থাকবে, জলের স্রোত যদি থাকে এবং স্বাদু জল যদি হয়, মানে মিষ্টি জল দিয়ে হয়, তাহলে তাকে বলা হয় লোটিক বাস্তুতন্ত্র। যেমন হচ্ছে নদী এবং খাল, নদী এবং খালের জলগুলো চলাচল করে, ঠিক আছে, মানে তার স্রোত রয়েছে। আর একটা আছে লেন্টিক বাস্তুতন্ত্র যেটা আবদ্ধ টাইপের, মানে স্থির এবং স্বাদু জলের বাস্তুতন্ত্র বলছে, মানে সেটা আবদ্ধ রয়েছে, সেটা কোনো প্রবাহ লক্ষ্য করা যায় না জলে, সেটা হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র। যেমন পুকুরের বাস্তুতন্ত্র, হ্রদের বাস্তুতন্ত্র, কোনো একটা জলাশয়, আবদ্ধ জলাশয়ের বাস্তুতন্ত্র, এটা হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র। নেক্সট রয়েছে বেন্থিক বাস্তুতন্ত্র। বেন্থিক বাস্তুতন্ত্র বলছে গভীর যে সমুদ্র রয়েছে, গভীর সমুদ্রের গভীর নোনা জলের বাস্তুতন্ত্রকে বলা হয় হচ্ছে বেন্থিক বাস্তুতন্ত্র, মানে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে এক কথায় বলি আমরা বেন্থিক বাস্তুতন্ত্র। নেক্সট রয়েছে প্লেজিক। প্লেজিক বলতে গেলে আমরা জানি প্লেজিক মাছ সমুদ্র পৃষ্ঠের উপরিভাগে থাকে, ঠিক আছে। এবার সমুদ্র পৃষ্ঠের উপরিভাগে থাকে যেহেতু, সেই সমুদ্র পৃষ্ঠের ওপরের দিকে যে সমস্ত আমরা জলে বাস্তুতন্ত্র দেখব সেগুলোকে দেখব প্লেজিক বাস্তুতন্ত্র, মানে উন্মুক্ত সমুদ্রে। আর নিরেটিক বাস্তুতন্ত্র সেটা হচ্ছে মানে অগভীর সমুদ্রের নোনা জলের বাস্তুতন্ত্রকে বলা হয় নিরেটিক বাস্তুতন্ত্র, ঠিক আছে। আমাদের সমুদ্রের 92% বাস্তুতন্ত্র হচ্ছে নেরেটিক বাস্তুতন্ত্র। যেটা মহিষোপন অঞ্চল রয়েছে, মহিষোপন অঞ্চলে এই ধরনের নেরেটিক বাস্তুতন্ত্র পরিলক্ষিত হয়। আমরা বলতে পারবো কৃত্রিম বাস্তুতন্ত্র একটা উদাহরণ, কৃষি জমি হচ্ছে একটা কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। কৃষি জমি মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা, কৃষি জমি হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। আমরা বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান রয়েছে, জড় উপাদান রয়েছে এবং সজীব উপাদান, দুই ধরনের উপাদান রয়েছে। আমরা দেখতে পাবো বাস্তুতন্ত্রের যে সজীব উপাদান রয়েছে, সজীব উপাদানের মধ্যে বিভিন্ন সবজি রয়েছে, সবজি যাদেরকে বলা হয় উৎপাদক, মানে সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক, ঠিক আছে। পরভোজী রয়েছে দুটো, আমরা দেখতে পরভোজী বা খাদক যেটা বলছে। নেক্সট হচ্ছে মানে খাদ্য সম্পর্ক ভিত্তিতে আমরা
দেখতে পাই যে 4 ধরনের আমরা খাদক লক্ষ্য করবো। একটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, যারা উৎপাদককে সরাসরি খাচ্ছে তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। গরু, ভেড়া, জিরাফ, হরিণ, এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। নেক্সট হচ্ছে গৌণ খাদক, যারা প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর খাদক বলা হচ্ছে, যেমন কুকুর, বিড়াল, এরা বিভিন্ন ইঁদুর এগুলো খায়, ঠিক আছে। আর প্রগৌণ খাদক বা তৃতীয় শ্রেণীর খাদক হচ্ছে যেমন বাঘ, সিংহ, নেকড়ে, হাইনা, শেয়াল, এরা হচ্ছে প্রগৌণ বা তৃতীয় শ্রেণীর খাদক। নেক্সট আর একটা রয়েছে সর্বোচ্চ বা চতুর্থ শ্রেণীর খাদক, সেটা হচ্ছে একদম উঁচুতে যেটা থাকে সেটাকে বলে সর্বোচ্চ খাদক, যেমন বাজ পাখি, চিল, শকুন, এগুলো সব খায় একে অপর। নেক্সট আমরা বিয়োজক, যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলোকে আমরা বিয়োজক বলে থাকি, ঠিক আছে। নেক্সট রয়েছে আর একটা পুষ্টি স্তর, ঠিক আছে, ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর। পুষ্টি স্তর মানে একটা একটা করে আমরা সাজাই যদি, মানে আমাদের খাদ্য শৃঙ্খল রয়েছে, খাদ্য খাদক সম্পর্ক ভিত্তিক যে খাদ্য শৃঙ্খল রয়েছে, বিভিন্ন পুষ্টি স্তরে ভাগ রয়েছে। প্রথমে নিচের দিকে উৎপাদক থাকে, তারপরে আমরা প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক, এইভাবে ভাগ 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 করে স্তর অনুসারে সাজানো থাকে, ঠিক আছে। এই যে পুষ্টি স্তর, পুষ্টি স্তরের একদম নিচের দিকে যেগুলো থাকে, নিচের দিকে উৎপাদক থাকে। তারপরে উৎপাদক বলতে গেলে আমরা স্বভোজীকে বুঝি, স্বভোজী রয়েছে। তারপর রয়েছে তৃণভোজী রয়েছে, তাদেরকে খায়, মানে স্বভোজীকে খায়, তৃণভোজী। তারপর মাংসাশী, তার সর্বভোগ প্রাণী রয়েছে। নেক্সট একটা রয়েছে খাদ্য পিরামিড। খাদ্য পিরামিডের ধারণা দেন হচ্ছে চার্লস এলটন, 1927 সালে চার্লস এলটন খাদ্য পিরামিডের ধারণা দেন। খুব ইম্পর্টেন্ট, চার্লস এলটন প্রথম খাদ্য পিরামিডের ধারণা দেয়। খাদ্য পিরামিড আমরা সাধারণত দেখবো, খাদ্য পিরামিড ত্রিভুজের মতন দেখতে হয়, ঠিক আছে। নিচের দিকে খাদ্য পিরামিডের নিচের দিকে থাকে উৎপাদক, মানে সবুজ উদ্ভিদরা, আর উপরের দিকে থাকে সর্বোচ্চ খাদক বা বিয়োজকরা থাকে উপরের দিকে, ঠিক আছে। ওল্টানো পিরামিড রয়েছে একটা। ওল্টানো পিরামিড সাধারণত আমরা লক্ষ্য করব পরজীবী যে খাদ্য শৃঙ্খল রয়েছে, পরজীবী খাদ্য শৃঙ্খলে কিন্তু আমরা ওল্টানো পিরামিড লক্ষ্য করি, ঠিক আছে। আর একটা পিরামিডে যত উপরের দিকে উঠবো, জীবের যে সংখ্যা বা জীবভর, এই সমস্ত বা জীবের শুষ্ক ওজন বলো, জীবের সংখ্যা বলো, উপরের দিকে যত উঠতে থাকবো পিরামিডে, তত কিন্তু সংখ্যাগুলো কমতে থাকবে। আমরা 3 ধরনের পিরামিড দেখতে পাই। একটা হচ্ছে সংখ্যা পিরামিড, সংখ্যা অনুসারে সাজানো থাকে, ঠিক আছে, জীবের প্রজাতিগত সংখ্যা অনুসারে। জীবভর পিরামিড, জীবের যে শুষ্ক ওজন রয়েছে সেই শুষ্ক ওজন অনুসারে পরপর পরপর সাজানো থাকে। আর একটা হচ্ছে শক্তি পিরামিড, ঠিক আছে। নেক্সট একটা রয়েছে, আমরা জানবো যে একটা পুষ্টি স্তর থেকে আর একটা পুষ্টি স্তরে যে শক্তি প্রবাহটা আমরা লক্ষ্য করি, ঠিক আছে, মানে একটা পুষ্টি স্তরকে আর একটা পুষ্টি স্তরে বিভিন্ন শক্তি প্রবাহ হয়, ঠিক আছে। এই শক্তি প্রবাহটা তাপগতিবিদ্যা দুটো সূত্রের উপর নির্ভরশীল, যেটা রয়েছে প্রথম এবং দ্বিতীয় সূত্র, এই দুটোর উপর নির্ভরশীল। এবং শক্তি প্রবাহে যে শক্তিগুলো যায় সেগুলো হচ্ছে তোর একমুখী প্রবাহ, ঠিক আছে, একমুখী প্রবাহ মনে রাখতে হবে। শক্তি প্রবাহে আমরা 3টে পর্যায় রয়েছে, একটা শক্তি অর্জন, শক্তির ব্যবহার, আর একটা হচ্ছে শক্তির স্থানান্তর। এই শক্তি যে স্থানান্তর রয়েছে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা একটা দেখতে পাবো শক্তি স্থানান্তর বা শক্তির ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো লিন্ডেম্যানের একটা 10% সূত্র রয়েছে, ঠিক আছে। লিন্ডেম্যান তার 1942 সালে 10% সূত্রটা দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে একটা পুষ্টি স্তর থেকে আর একটা পুষ্টি স্তরে যখন শক্তিগুলো স্থানান্তর হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 90% শক্তি তার দেহ গঠনের কাজের জন্য, 90%, ঠিক আছে, 90% শক্তি তার দেহ গঠনের জন্য কাজে লাগছে, এবং 10% স্থানান্তরিত হচ্ছে, মানে একটা পুষ্টি স্তর থেকে আর একটা পুষ্টি স্তরে 10% শক্তি স্থানান্তর হয়, মনে রাখতে হবে। আর 90% শক্তি নিজের কাজে ব্যবহার করে, ঠিক আছে। নেক্সট একটা রয়েছে জিনিস, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে। খাদ্য শৃঙ্খল ধারণাটা একটু জানতে হবে। খাদ্য শৃঙ্খল বলতে গেলে আমরা দেখতে পাই যে উৎপাদককে খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক খাচ্ছে দ্বিতীয়
তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এগুলোকে পরপর যখন পুষ্টি স্তর অনুসারে পরপর 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 যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো একটা খাদ্য শৃঙ্খল আকারে সাজিয়ে রয়েছে। ঠিক আছে, পর্যায়ক্রমিক ভাবে যদি আমরা বাস্তুতন্ত্রের একদম উৎপাদক থেকে খাদ্য সম্পর্ক ভিত্তিতে বিভিন্ন ও খাদ্যকে এর মধ্যে যে খাদ্য শক্তির যে একমুখী প্রবাহটা লক্ষ্য করি, এক্ষেত্রে খাদ্য শৃঙ্খলটা একমুখী হয়, একমুখী প্রবাহ লক্ষ্য করি, সেটাকে আমরা খাদ্য শৃঙ্খল বলে থাকি। ঠিক আছে, এই খাদ্য শৃঙ্খল যেটা এলটনি এই খাদ্য শৃঙ্খল কথা বলেছে, খাদ্য পিরামিড বলো বা খাদ্য শৃঙ্খল, এলটনি বলছে, এই সম্পর্কটা তিনি প্রথম তুলে ধরেন। খাদ্য শৃঙ্খলকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এটা বাস্তুতন্ত্রে খাদ্য গ্রহণ অনুসারে আমরা 3 ভাগে ভাগ করি। আর যেটা হচ্ছে চারণভূমি খাদ্য শৃঙ্খল, যেমন ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপকে খাচ্ছে তো বাজ পাখি। ঠিক আছে, আর একটা জৈবাবশেষ খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, উদ্ভিদ মারা গেলে যে দেহাবশেষ পড়ে থাকে, পচা গলা দেহাবশেষ, সেগুলোকে খায় কি কেঁচো বা ব্যাকটেরিয়া খায়, এবং সেই ব্যাকটেরিয়া বা কেঁচোকে ওগুলো খাচ্ছে বিভিন্ন ধরনের পাখি বা এগুলো খাচ্ছে, বা তারপরে বাজ পাখি খাচ্ছে। ঠিক আছে, কেঁচো খাচ্ছে, কেঁচোকে শ্যামা পাখি, তারপর বাজ পাখি। আর একটা বিয়োজক খাদ্য শৃঙ্খল রয়েছে। বিয়োজক ক্ষেত্রে জীব দেহাবশেষ যেগুলো থাকে, বিভিন্ন প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, তার দেহাবশেষ বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক সেগুলোকে সরল যৌগে পরিণত করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা বাস্তুতন্ত্রে খাদ্য সম্পর্কে একটা শিকারী খাদ্য শৃঙ্খল, যেমন ঘাস ফড়িংকে শিকার করছে কে ব্যাঙকে শিকার করছে কি সাপকে শিকার করছে ব্যাজ পাখি। এটা হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল, মানে শিকার করে যাচ্ছে। আর একটা পরজীবী খাদ্য শৃঙ্খল, এক্ষেত্রে অন্য কোন একটা বড় প্রাণীর মধ্যে বাসা বাঁধছে কোন একটা ছোট প্রাণী, যেমন হচ্ছে কৃমি। একটা কুকুরের ভেতরে কৃমি বাসা বাঁধছে, মানুষেরও পেটে কৃমি বাসা বাঁধে। কৃমি, তারপর আর্দ্র পানি রয়েছে, কুকুর, কৃমি, আর্দ্র পানি। আর একটা রয়েছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল, এখানে পচা জৈব পদার্থ থাকে, পচা জৈব পদার্থ ছত্রাক তৈরি হয়, এবং ছত্রাক থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। আমরা বৈপরীত্য খাদ্য শৃঙ্খল দেখতে পাবো। বৈপরীত্য খাদ্য শৃঙ্খল সাধারণত আমরা পরজীবী যে খাদ্য শৃঙ্খল রয়েছে, পরজীবী খাদ্য শৃঙ্খলে আমরা বৈপরীত্য খাদ্য শৃঙ্খল বা ওল্টানো পিরামিড এগুলো কিন্তু লক্ষ্য করি। ঠিক আছে, পরজীবী খাদ্য শৃঙ্খলা, যেমন কুকুরের পেটের ভেতর কৃমি থাকছে, আর্দ্র পানি, এগুলো হচ্ছে তোর বৈপরীত্য খাদ্য শৃঙ্খল। মানে এক কথায় যেটা ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, এদিকে কি হচ্ছে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, বড় থেকে ছোটর দিকে গেলে সেগুলো হচ্ছে তোর বৈপরীত্য খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়ে। এবং যারা এই পরজীবী খাদ্য শৃঙ্খলে যে আশ্রয় দানকারী যে বৃহৎ প্রাণীকে আমরা বলি পোষক বলে থাকি। ঠিক আছে, এবং যারা অংশগ্রহণকারী ক্ষুদ্র প্রাণী রয়েছে, সেই ক্ষুদ্র প্রাণীগুলোকে বলা হচ্ছে পরজীবী। নেক্সট রয়েছে খাদ্য জাল, মানে একটা যে বাস্তুতন্ত্র রয়েছে, সেই বাস্তুতন্ত্রের মধ্যে আমরা অনেকগুলো খাদ্য সম্পর্কের ভিত্তিতে আমরা অনেকগুলো খাদ্য শৃঙ্খল দেখতে পাই। এই গোবর খাচ্ছে, মানে একটা জিনিসকে অন্যান্য প্রাণীরাও খেয়ে থাকে বা শিকার করে বা খেয়ে থাকে। এরকম একটা বাস্তুতন্ত্রে যখন একাধিক খাদ্য শৃঙ্খল লক্ষ্য করব, তখন সেখানে আমরা খাদ্য জাল দেখতে পাবো। ঠিক আছে, খাদ্য জাল বা ফুড ওয়েব এটাকে বলা হয়। এক্ষেত্রে মনে হয় খাদ্য জালে শক্তি প্রবাহ কিন্তু বহুমুখী হয়, যেটা যে খাদ্য শৃঙ্খলে যেটা বললাম একমুখী হয়, এক্ষেত্রে খাদ্য জালে কিন্তু শক্তি প্রবাহ একমুখী হয়। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে জিপিপি, আর একটা আছে এনপিপি। জিপিপিটা হচ্ছে আমাদের যে সবজি রয়েছে, সবজি আমাদের সূর্যালোক থেকে সরাসরি সূর্যালোককে আমরা সবজি উদ্ভিদরা কি করে তাদের দেহে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে শৈতিক শক্তি রূপে তাদের দেহে আবদ্ধ করে। ঠিক আছে, সৌরশক্তিকে সরাসরি কেবলমাত্র সবজি উদ্ভিদ যারা রয়েছে, মানে সবুজ উদ্ভিদ সরাসরি মানে সৌরশক্তিকে তাদের দেহে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কি করে নিজেদের শৈতিক শক্তি রাখে।
এবং তাদের দেহ গঠনের জন্য কিছুটা কাজে লাগে, বাকিটা পরবর্তী পুষ্টি স্তরে চলে যায়। এবং যেটা সে তৈরি করলো সেটাকে বলা হয় মোট প্রাথমিক উৎপাদন, গ্রস প্রাইমারি প্রোডাকশন। এবার যেটা তার দেহ গঠনের জন্য কাজে লাগলো যেটুকু, সেটাকে বাদ দিলে যেটুকু পড়ে থাকছে, যেটা পরবর্তী পুষ্টি স্তরে যাচ্ছে, সেটাকে নিট প্রাইমারি প্রোডাকশন বলা হয়। এগুলো হচ্ছে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট, মানে জীবমণ্ডলের। আরও আমি প্রত্যেকটা অধ্যায়ের পরপর 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 একটা করে এরকম 20 মিনিটের ভিডিও দেব, ভিডিওগুলো একবার দেখে নেবে বা স্পিডে। ঠিক আছে, ধন্যবাদ।